আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরও একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের পাঠ্য বইয়ের ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি। খেয়াল করে দেখো, ১ নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলেছে? বলেছে তৈরি পোশাক ব্যবসায়ী আফরোজা ফ্যাশন এর ২০২৫ সালের ডিসেম্বর মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ। ডিসেম্বর মাসের লেনদেনগুলো নিচে দেওয়া আছে। কি বলা আছে ভাইয়া? ডিসেম্বরের ১ তারিখে আমাকে বলেছে ৫% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি ১৩০০ টাকা দরে ৫০০টি প্যান্ট ক্রয়, বহন খরচ ১০০০ টাকা, চালান নম্বর ৭৮, শর্ত হচ্ছে ২/৫, নিট ১৫। ৩ নম্বরে বলেছে নগদে প্যান্ট বিক্রয় ৩৫,০০০ টাকা। ৮ তারিখে বলেছে মাহমুদ ফ্যাশনকে ১০০টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। ১০ তারিখে বলা আছে পুরাতন আসবাবপত্র মেরামত ৫০০ টাকা। ১৫ তারিখে বলা আছে ইসলাম স্টোর্স হতে প্রতি জোড়া ১৪০০ টাকা দরে ২০০টি শার্ট ক্রয়। খেয়াল করো, প্রতি জোড়া, এখানে দাম বলে দিছে প্রতি জোড়ায়। এই দাম কিসে বলে দিছে? আমাকে এখানে দাম বলে দিছে হচ্ছে প্রতি জোড়াতে, প্রতি জোড়া। এই যে প্রতি জোড়া মানে ২ পিসের দাম একসাথে আমাকে দিছে এবং বলছে ২০০টি শার্ট ক্রয় করছে। কারবারি বারটা হচ্ছে ১০%, শর্ত হচ্ছে ২/৬০, ২/৭, নিট ৩০। ২০ তারিখে বলেছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হইল কত টাকা? মাহমুদ ফ্যাশনকে পরিশোধ করা হয়েছে ৪০,০০০ টাকা। ভাইয়া ক নম্বর প্রশ্নটায় আমরা আসি। ক নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। উপযুক্ত তথ্য থেকে আমি যে পণ্য ফেরত দিলাম এটার পরিমাণ আমাকে বাইর করতে বলছে। ভালো কথা, আমি এটার পরিমাণ বের করব। ভাইয়া একটু খেয়াল করে দেখো, আমি ফেরত দিছি শুধুমাত্র এখানে এই একটা লেনদেনেই, ৮ নম্বর লেনদেনেই। মাহমুদ ফ্যাশনকে ১০০টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। আচ্ছা, মাহমুদের কাছ থেকে যখন বাকিতে কিনছিলাম, কেমনে কিনছিলাম ভাইয়া? ৫% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি ১৩০০ টাকা দরে। ভাইয়া এক পিস প্যান্টের দাম কত টাকা ছিল? ১৩০০ টাকা ছিল। ওকে ফাইন। কয়টা প্যান্ট ফেরত দিচ্ছি ভাইয়া? আমি ১০০টা প্যান্ট ফেরত দিয়ে দিচ্ছি, তাই না? তাহলে ১৩০০ গুণ ১০০, ১৩০০ গুণ ১০০ করলে আমার এখানে আসবে কত? আমার এখানে আসবে হচ্ছে ১৩০০ গুণ ১০০, তাহলে হচ্ছে ১,৩০,০০০ টাকা। আমরা বলতে পারি আচ্ছা তাহলে মনে হয় ক্রয়কৃত পণ্যের মানে ফেরতকৃত পণ্যের মূল্য ১,৩০,০০০ টাকা। ব্যাপারটা ঠিক না। তার কারণ আমি যখন পণ্য কিনছিলাম তখন আমি ৫% বাট্টা সহকারে কিনছিলাম। তার মানে আমি যখন পণ্যটা ফেরত দিব তখন ওই বাট্টার টাকা বাদ দিয়ে তারপরে ফেরত দিতে হবে। তার মানে এই ৩০,০০০ টাকা থেকে আমাকে ৩০,০০০ টাকার ৫% বাট্টা বাদ দিতে হবে। তাহলে ৩০,০০০, ১,৩০,০০০ ইন্টু 5% কত আসে ভাইয়া? আসে হচ্ছে ৬,৫০০ টাকা। ৬,৫০০ টাকা। আমার কথাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? এই থাকে কত? ৬,৫০০ টাকা। আমরা লিখে ফেললাম এখানে ৬,৫০০ টাকা। মানে সরি, কারবারি বাট্টার পরিমাণ ৬,৫০০। সরি ৬,৫০০ হচ্ছে কারবারি বাট্টার পরিমাণ। তাইলে ১,৩০,০০০ মাইনাস ৬,৫০০ টাকা। তাহলে ১,৩০,০০০ টাকা থেকে ৬,৫০০ বাদ দিলে থাকবে ১,২৩,৫০০ টাকা। ১,২৩,৫০০ টাকা। তাহলে ফেরতকৃত পণ্যের মূল্যটা আমাদের সামনে বের হয়ে গেল, তাই তো? আচ্ছা, ফেরতকৃত পণ্যের মূল্যটা বের হয়ে গেল। এই যে দেখো, প্রতিটি ১৩০০ টাকা করে ১০০টি প্যান্ট কিনছি আমরা এখানে। ভালো কথা। তারপরে আমরা কি কাজ করছি ভাইয়া? কারবারি বাট্টা ৫%, ৬,৫০০ টাকা বাদ দিয়ে দিছি, আমাদের উত্তর বের হয়ে গেছে। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আমরা একটা ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে। হ্যাঁ, ক্রয় জাবেদা। দাঁড়া আমি একটু ডুপ্লিকেট করে নিই। ওকে, এখন আমরা একটু খেয়াল করি ২ নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? প্রশ্ন নাম্বার খ। ভাইয়া খ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আমার খ নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা প্রস্তুত করতে বলছে। কিসের ভিত্তিতে? আফরোজা জাবেদা। আমরা আফরোজা ফ্যাশনের একটা ক্রয় জাবেদা প্রস্তুত করবো। ভালো কথা, আমরা ক্রয় জাবেদা করব। দেখো, আমাদেরকে একটা জিনিস একটু মাথায় রাখা লাগবে, ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলা।
অর্থাৎ আমি ক্রয় করলেই সেটা ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে এই কথাটা সত্য না। আমি ক্রয় জাবেদায় একটা লেনদেন লিপিবদ্ধ করব, কখন লিপিবদ্ধ করব? যখন ওই লেনদেনটা আমার বাকিতে হবে তখন। যখন ওই লেনদেনটা আমি বাকিতে করব তখনই ওইটা আমার ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে, আদারওয়াইজ ওইটাকে আমি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে পারবো না। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এই জায়গায় আমরা একটু খোঁজার চেষ্টা করি যে কোন কোন লেনদেনগুলো আমার বাকিতে হয়েছিল। এইখানে আমরা একটু এটা খোঁজার চেষ্টা করি যে কোন কোন লেনদেনগুলো আমার বাকিতে হয়েছিল। হ্যাঁ, এখানে আমরা একটু এটা খোঁজার চেষ্টা করি যে কোন কোন লেনদেনগুলো আমার বাকিতে আমি পণ্য ক্রয় করছিলাম। আচ্ছা, বাকিতে পণ্য ক্রয় এটা চেনার উপায় হচ্ছে দুইটা। নাম্বার এক, আমাকে সরাসরি বলে দিবে ধারে বা বাকিতে পণ্য ক্রয়। দুই নাম্বার একটা ক্লু হচ্ছে আমার পণ্য ক্রয় বিক্রয়ের সময় কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকবে। এই দুইটা জিনিস দিয়ে আমি বুঝতে পারবো ক্রয়টা কি আমার বাকিতে হয়েছে নাকি নগদে হয়েছে। এক নম্বর লেনদেনে আমরা আসি, বলা আছে 5% বাট্টায় মাহমুদ ফ্যাশন হতে প্রতিটি 1300 টাকা দরে 500টি প্যান্ট ক্রয়, বহন খরচ 1000 টাকা, চালান নম্বর 78, শর্ত হচ্ছে 2/5, নিট 15। দেখো 2/5 মানে হচ্ছে 5 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% টাকা ছাড় পাওয়া যাবে। নিট 15 মানে হচ্ছে 15 দিনের মধ্যে টাকাটা অবশ্যই শোধ করতে হবে। তাহলে এইখানে যদি আমরা এই কাজটুকুই করি, খেয়াল করে দেখো আমি কি করছি ভাইয়া, এখানে পণ্য ক্রয় করছি 1300 টাকা করে, প্রতি পিস 1300 টাকা করে, কতগুলা? 500 পিস। ভালো কথা, প্রতি পিস 1300 করে 500 পিস, তার হচ্ছে 6,50,000 টাকা। 6,50,000। এই জায়গা থেকে কারবারি বারটা বাদ দিয়ে দিতে হবে 5%। তাহলে 6,50,000 টাকার 5% করলে আসবে হচ্ছে 32,500 টাকা। তাহলে 32,500 টাকা বাদ দিলাম, এই 32,000, দেখি তো আরেকবার, 6,50,000 ইন্টু 5%, হ্যাঁ 32,500। 32,500 যদি বাদ দিয়ে দেই তাহলে আমার এখানে থাকবে হচ্ছে 6,17,500 টাকা। এবং এই 6,17,500 সাথে আমার বহন খরচ ছিল আবার 1,000, এটাকে আমার যোগ করে দেখাইতে হবে 1,000। যদি এটাও যোগ করে দেই তাহলে আমার এখানে আসবে কত? আমার এখানে তাহলে আসবে হচ্ছে 6,18,000। আচ্ছা, যোগ 1,000, 6,18,500 টাকা। তাহলে 6,18,500 টাকা হচ্ছে আমার প্রথম লেনদেনের ইয়াটা। এই যে দেখো, এই যে প্রথমটা এই যে দেখো 6,18,500 টাকা। কেমনে করছি? এই যে এখানে গণনা কার্য দেওয়া আছে, এখানে গণনা কার্যটা পুরোপুরি দেওয়া আছে যে আমরা কিভাবে এটা করলাম, পুরোপুরি গণনা কার্যটা দেওয়া আছে। গেল এইটা। এরপরে আমরা দেখি আর কি কোনো বাকিতে লেনদেন পাই কিনা। নগদে প্যান্ট বিক্রয়, মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হলো। পুরাতন আসবাবপত্র মেরামত, এই যে 15 তারিখে দেখো বলা আছে ইসলাম স্টোর্স হতে প্রতি জোড়া, ভাইয়া খেয়াল করো দাম বলা আছে প্রতি জোড়া। প্রতি জোড়া মানে হচ্ছে 2 পিস, তাই না? তাহলে 2 পিসের দাম দেওয়া আছে আমার এখানে, 2 পিসের দাম হচ্ছে 1400 টাকা দরে 200টি শার্ট ক্রয়। 2 পিসের দাম হচ্ছে 1400 টাকা, তাহলে এক পিসের দাম কত? 700 টাকা। ভাইয়া খেয়াল করো 2 পিসের দাম যদি 1400 হয় তাহলে এক পিসের দাম কত? এক পিসের দাম কত? এক পিসের দাম 700 টাকা। তাহলে এক পিসের দাম যদি 700 হয় তাহলে 200 পিসের দাম কত, তাই না? তাহলে আমরা এই জায়গায় সিম্পলি এরকম করে দিতে পারি যে 700 গুণ 200। তাহলে 700 গুণ 200 করলে কত আসবে ভাইয়া? 700 গুণ 200 আসবে হচ্ছে 1,40,000 টাকা। আচ্ছা, এই জায়গায় কোনো বাট্টা টাট্টা কোনো কিছু ছিল না, তো যা ছিল আমি তাই লিখে দিব। এই যে যা ছিল, আচ্ছা এটার মধ্যে বাট্টা ছিল, ওহো 10% বাট্টা ছিল, হ্যাঁ হ্যাঁ এই যে বাট্টা ছিল, এই যে বাট্টা ছিল 10%। তাহলে এই জায়গা থেকে 10% বাদ দাও, এই বাদ দিয়ে দাও 1,40,000 টাকা, 10% হচ্ছে 14,000 টাকা। তাহলে এই জায়গা থেকে বাদ দিয়ে দিব 14,000, তাহলে থাকবে কত? 1,26,000 টাকা। থাকবে কত? 1,26,000 টাকা। তাহলে এই যে আমি লিখে ফেললাম এখানে 1,26,000 টাকা। 1,26,000 টাকা। দেখো ক্রয় জাবেদার ক্ষেত্রে আমার ক্রয় জাবেদার ছকটা মুখস্থ থাকা লাগবে। ছকটা কি? তারিখ, ক্রেডিট হিসাব খাত, শর্ত, চালান নাম্বার, সূত্র, তারপর হচ্ছে
ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। এই ছকটুকু যদি তুমি মুখস্থ রাখতে পারো, অঙ্ক করা তোমার কাছে কোনো কঠিন না। অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাইয়া গণনা কার্যটা কি লিখতে হবে? কথা হচ্ছে হ্যাঁ, গণনা কার্যটা লিখতে হবে। যদি গণনা কার্য না লিখি, তখন শিক্ষক যদি চায় আমার নাম্বার কেটে দিতে, তিনি কিন্তু নাম্বার কেটে দিতে পারবে, তখন আর আমাদের কিছু করার থাকবে না এই জায়গাটাতে। আচ্ছা, আনুষঙ্গিক খরচগুলো যোগ করে ফেলতে হয় কারবারি বারটা বাদ দেওয়ার পরে। আমি একটা পণ্যদ্রব্য যত টাকা দিয়ে কিনছি, কেনার পরে এরপরেও কারবারি বারটাটুকু বাদ দিব। বাদ দেওয়ার পরে যদি আনুষঙ্গিক খরচ থাকে, আনুষঙ্গিক খরচগুলো কি কি? বহন খরচ থাকতে পারে, প্যাকিং খরচ থাকতে পারে, আমদানি শুল্ক, এক্সওয়াইজেড যত ধরনের খরচ আছে, ওই খরচগুলো যোগ করে দিব। কখন? কারবারি বারটার টাকা আগে বাদ দিব তারপরে। যেমন দেখো, এখানে আমাদের বহন খরচ ছিল, আমরা আগে কারবারি টাকাটা বাদ দিছি, কারবারি বারটার টাকাটা বাদ দিয়ে দিছি, এরপরে এটা হিসাবভুক্ত করছি। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে দেখো, আমরা কিন্তু ইয়া অঙ্কটা করে ফেললাম, ওইটারে কি বলে, হ্যাঁ, আমরা কিন্তু খ নাম্বারটা করে ফেললাম। আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার গ। আচ্ছা, গতে কি করতে বলছিল আমাদেরকে গতে বলছে যে ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন বাদ দেওয়ার পরে, ভাই ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন যেগুলো ছিল ওইগুলো বাদ দিয়ে দিব, তাই না? আচ্ছা, দেখো, ক্রয় জাবেদা সংশ্লিষ্ট যে লেনদেনগুলো ছিল ওই লেনদেনগুলোকে আমরা বাদ দিব। বাদ দিয়ে অবশিষ্ট লেনদেনের কি করতে বলছে? অবশিষ্ট লেনদেনের জাবেদা করতে বলছে। ক্রয় জাবেদা ছিল হচ্ছে, ক্রয় জাবেদা সম্পর্কিত লেনদেন ছিল 1 তারিখেরটা, ছিল হচ্ছে 15 তারিখেরটা। এগুলো বাদ দিয়ে বাকি লেনদেনের জাবেদা দিব, তাই না? তাহলে 3 তারিখের জাবেদা দেই। নগদে প্যান্ট বিক্রয় 35,000 টাকা। নগদে প্যান্ট বিক্রি করলে আমি নগদ টাকা পাই, তাহলে নগদান হিসাব ডেবিট। এই নগদে বিক্রি করলে আমি নগদ টাকা পাই, তাহলে আমার জন্য এখানে কি নগদান হিসাব ডেবিট। কত টাকা? 35,000 টাকা। আর হচ্ছে বিক্রি যেহেতু করছি, বিক্রয় হিসাব ক্রেডিট 35,000 টাকা, তাই না? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব ডেবিট 35,000, বিক্রয় হিসাব ক্রেডিট 35,000 টাকা। ওকে, এরপরে কয় তারিখেরটা আছে ভাইয়া? এরপরে হচ্ছে 8 তারিখে মাহমুদ ফ্যাশনকে 100টি প্যান্ট ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান করা হলো। এখানে জাবেদা হচ্ছে প্রদেয় মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। প্রদেয় মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। দেখো, প্রদেয় হিসাবকে কেন ডেবিট করে দিলাম? আগের লেনদেনটাতে 1 তারিখে আমি মাহমুদ নামের এক ভদ্রলোকের কাছ থেকে আমি কি করছিলাম? পণ্যটা বাকিতে কিনছিলাম। বাকিতে কিনছি মানে তারে আমি টাকা দেই নাই, ভবিষ্যতে তারা টাকা দিব। তারে টাকা দেওয়ার আগেই তার কাছ থেকে আমি যেই পণ্য কিনছিলাম ওই পণ্যের মধ্যে কিছু পণ্য তারে ফেরত দিয়ে দিছি। তাহলে সে 1 তারিখে আমার কাছে যত টাকা পাইতো, 8 তারিখে এসে সে কিন্তু আমার কাছে ওই সম পরিমাণের টাকা পায় না। এজন্য তার টাকাটা আমরা কমায়া দিছি। পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাবকে ডেবিট করে দিছি এবং ক্রয় ফেরত হিসাবকে ক্রেডিট করে দিছি। টাকা কত? এই যে ক নম্বরে আমরা এটা টাকার অঙ্ক বের করছিলাম, এজন্য এখন আর বের করলাম না। কত হবে? প্রদেয় মাহমুদ ফ্যাশন হিসাব ডেবিট এবং ক্রয় ফেরত হিসাব ক্রেডিট, তাই না? আচ্ছা, এরপরের লেনদেনটায় আমরা যাব। এরপরে কি বলা আছে ভাইয়া? এরপরে বলা আছে 10 তারিখ পুরাতন আসবাবপত্র মেরামত 500 টাকা। তাহলে মেরামত ব্যয় হিসাব ডেবিট। মেরামত একটা ব্যয়বাচক লেনদেন, ব্যয়ের পরিমাণ বাড়লে ডেবিট করতে হয়, এই জন্য আমরা মেরামত ব্যয় হিসাবকে ডেবিট করে দিলাম। এবং যেহেতু মেরামত করতে আমার নগদ অর্থের প্রয়োজন পড়েছে, নগদ অর্থের দরকার পড়েছে, এজন্য নগদান হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম। নগদান হিসাবকে আমি ক্রেডিট করে দিলাম। জাবেদাটা কি হবে ভাইয়া? জাবেদাটা হবে হচ্ছে আমার জন্য মেরামত ব্যয় হিসাব ডেবিট, মেরামত ব্যয় হিসাব ডেবিট। আবার খেয়াল করো, মেরামত ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেরামত ব্যয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট লিখে ফেললাম। কোনো অসুবিধা আছে বুঝতে? আচ্ছা, এরপরে আমরা আরেকবার একটু খেয়াল করে দেখি। এরপরে হচ্ছে আমাদের 20 তারিখে বলা আছে মাহমুদ ফ্যাশনকে পরিশোধ 40,000 টাকা। মাহমুদ ফ্যাশনকে পরিশোধ কত টাকা ভাইয়া? 40,000 টাকা। আচ্ছা, মাহমুদ ফ্যাশন আমার কাছে টাকা পাইতো, তার টাকা আমি তারে দিয়ে দিছি। এখানে কোনো কিছু বুঝি আর না বুঝি আমরা এতটুকু বুঝতে পারতেছি যে আমার কাছে যিনি টাকা পাইতো তার টাকা তাকে পরিশোধ করে দেওয়ার ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। নগদ টাকা একটা সম্পদ, সম্পদের পরিমাণ কমলে সেটাকে আমরা ক্রেডিট করে দেই, এজন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করে দিব। ভালো কথা, নগদান হিসাব ক্রেডিট। ভালো কথা, নগদান হিসাব ক্রেডিট করে দিলাম আমরা। ডেবিট হবে কোনটা? পাওনাদারকে আমি টাকা দিয়ে দিছি,
প্রদেয় হিসাবের টাকাটা আমি পরিশোধ করে দিছি। তার মানে ওই প্রদেয় হিসাবের যে ভদ্রলোক আমার কাছে টাকা পাইতো সে এখন আমার কাছে টাকা পায়? পায় না তো। তাহলে তিনি আগে আমার জন্য দায় ছিল, আমি আমার দায়টা পরিশোধ করে দিছি। দায় পরিশোধ করলে আমার ব্যবসায়ে দায়ের পরিমাণ কমে যায়, দায় কমলে ডেবিট করতে হয়, এই জন্য প্রদেয় মাহমুদ হিসাবকে আমি ডেবিট করে দিছি। এই যে দেখো প্রদেয় মাহমুদ হিসাব ডেবিট, এই প্রদেয়, এই জায়গায় প্রদেয় ব্যবহার করব আমরা। হ্যাঁ, আমরা এখন কিন্তু কেউ আর দেনাদার পাওনাদার এই শব্দগুলো ব্যবহার করব না, কোনোভাবেই দেনাদার পাওনাদার শব্দ ব্যবহার করব না। আমরা এখন থেকে সবসময় কি করব? প্রদেয় প্রাপ্য এই কথাগুলো ব্যবহার করব। ঠিক আছে, এই কি শব্দগুলো ব্যবহার করব? প্রদেয় প্রাপ্য এই শব্দগুলো ব্যবহার করব। তো এখানে প্রদেয় হিসাব হবে, মনে রাখবা। এখানে কি হিসাব হবে? এখানে হবে হচ্ছে প্রদেয় হিসাব। প্রদেয় মাহমুদ হিসাব ডেবিট এবং কি হবে? নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এটাই ছিল কি আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। আমি জানি অনেকের হয়তো বা এরকম মনে হতে পারে, ভাই এই জিনিসগুলো কিভাবে হইলো। একটু কষ্ট করে আমাদের বেসিক সেকশনের ক্লাসগুলো একটু করবা, করে তারপরে সৃজনশীল সমাধানে আসবা। আমরা অনেকেই এই ভুলটা করি যে আমরা বেসিকের ক্লাসগুলো না করে ডিরেক্ট সৃজনশীলে চলে আসতে চাই। এটা আমাদের জন্য কিছুটা আসলে একটা মানে একটু অসুবিধা হইতে পারে সৃজনশীলগুলো বোঝার জন্য। এজন্য সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আগে আমরা একটু বেসিক সেকশনের ক্লাসগুলো দেখব, দেখে তারপরে হচ্ছে আমরা অনুশীলনীর প্রশ্নের সমাধানে আসব ইনশাল্লাহ। তাহলে দেখব আর খুব একটা অসুবিধা হচ্ছে না। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।